হ্যালো, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? সবাই কি আমার সেলফোনের স্ক্রিনটা দেখতে পাচ্ছো? এর আগের ক্লাসগুলোতে ওয়্যারলেস ল্যান, ওয়্যার্ড ল্যান, ওয়্যারলেস ম্যান নেটওয়ার্ক এগুলো দেখার পরে আজকে আমরা, যেটা তোমরা বুঝতে পারছো, দেখতে যাচ্ছি ওয়্যারলেস প্যান বা ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এখন এই ধরনের নেটওয়ার্ক আমরা অলরেডি বিভিন্ন কাজে ইউজ করে ফেলেছি, যে আমাদের কিছু হ্যান্ডস ফ্রি ডিভাইস বা ব্লুটুথ হেডসেট এই সব কিছুর জন্য আমরা এই ধরনের টেকনোলজি ইউজ করে করেই ইউজ টু। এটার একটা সুবিধা কি, যে এটার জন্য কোনো আলাদা ইনফ্রাস্ট্রাকচার তৈরির দরকার হয় না। যেমন তুমি একটা ব্লুটুথ হেডসেট বা ইয়ারফোন ইউজ করার জন্য তোমাকে আলাদা করে কোনো ইনফ্রাস্ট্রাকচার ইনস্টল করতে হচ্ছে না বা কোনো কিছু তৈরি করতে হচ্ছে না, এটার জন্য কোনো টাওয়ার লাগছে না, এসবের কোনো দরকার হচ্ছে না। তো এটা খুবই সিম্পল একটা নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের জন্য আইট্রিপল এর অনেকগুলো স্ট্যান্ডার্ড আছে। আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছিলাম যে ইথারনেটের জন্য আইট্রিপল এর একটাই মোস্ট পপুলার স্ট্যান্ডার্ড ছিল, যেটা ছিল 802.3। তারপরে ওয়াইম্যাক্স এর জন্য দেখেছিলাম 802.16। তার আগে আমরা ওয়াইফাই এর জন্য দেখেছিলাম 802.11। তো এখন স্ট্যান্ডার্ডের জন্য অনেকগুলো স্ট্যান্ডার্ড। এটার রিজন কি? রিজনটা হচ্ছে এখানে ডিভাইস গুলো অনেক ভ্যারাইটির আছে। এই যে তোমরা কেউ জিগবি নিয়ে কাজ করছো, সেটাও একটা প্যান স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে। তারপরে আল্ট্রা ওয়াইড ব্যান্ড, তারপর আমরা যে রিমোট কন্ট্রোল গুলো ইউজ করি সেখানে আছে ইনফ্রারেড। তো প্যান স্ট্যান্ডার্ডের মধ্যে মাল্টিপল ডিভাইস, মাল্টিপল টেকনোলজি, অনেকগুলো টেকনিক যেহেতু ইউজ করা হয়, তাই এখানে আইট্রিপল এর স্ট্যান্ডার্ডও একটা না, অনেকগুলো। তো এর মধ্যে প্রথম ব্লুটুথ টেকনোলজি যেটা এসেছিল সেটা ছিল ব্লুটুথ 1। এটা আইট্রিপল এর 802.15.1 এ। এটাতে স্পিড ছিল 1 Mbps, আর এটা 2.4 GHz ব্যান্ড ইউজ করতো। এরপরে আসে বিভিন্ন ধরনের প্যান টেকনোলজিকে কিভাবে আমরা ইন্টারকানেক্ট করে কোএক্সিস্ট করতে পারে, যাতে একটার সাথে আরেকটার ইন্টারফারেন্স না হয়, তার জন্য একটা স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছিল 802.15.2। তারপরে আসে ব্লুটুথের যেটা 1 Mbps রেট, সেটা থেকে আরেকটু বেশি রেটের যদি নেটওয়ার্ক দরকার হয় তখন কি করা যায়, সেই চিন্তা থেকে এসেছে 802.15.3, যেটাতে কিনা হায়ার রেট পাওয়া যায়। এটা হচ্ছে 55 Mbps। সেম ব্যান্ডউইথ কিন্তু এখানে দেখো ইউজ করা হচ্ছে, এখানে 2.4 GHz ব্যান্ডটা ইউজ করা হচ্ছে। তারপরে আসে 802.15.3 A। এটা হচ্ছে আলট্রা ওয়াইড ব্যান্ড হাই রেট প্যান। এখানে দেখো ডেটা রেট কত, 110 Mbps। ওই সেম 2.4 GHz আছে। তারপরে আসে জিগবি। এটা 802.15.4 এর আন্ডারে। এটার ডেটা রেট হচ্ছে লো, আর এটা হচ্ছে দূরবর্তী জায়গা থেকে যদি তুমি কোনো কিছুকে কন্ট্রোল করতে চাও সেটার জন্য ইউজ হবে। তবে দূর বলতেও কতটুকু দূর, এই প্যান নেটওয়ার্কের যতটুকু রেঞ্জ ওইটুকু পর্যন্ত। দূর বলতে কিন্তু এটা ওয়াইফাই এর মতো দূরে হবে না, বা লোরার মতো দূরে হবে না। লোরার রেঞ্জ কিন্তু এর চাইতে আর একটু ফার্দার তুমি এক্সটেন্ড করতে পারো। তারপরে আসে 802.15.4 এ। এটাও লো ডাটা রেট প্যান, যেটা কিনা লো পাওয়ারে কাজ করে। তো এখন আমরা উপরে যে ধরনগুলো দেখলাম, বিভিন্ন স্ট্যান্ডার্ড দেখলাম, সেখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি, এখানে হচ্ছে কিছু কিছু
প্যান নেটওয়ার্কের ডেটা রেট হাই, কিছু কিছু প্যান নেটওয়ার্কের ডেটা রেট লো, আর কিছু হচ্ছে মিডিয়াম। তাহলে এই ডেটা রেটের উপরে বেস করে যদি আমাদের এদেরকে ক্লাসিফাই করতে হয়, তাহলে যাদের ডেটা থ্রুপুট 20 Mbps এর চাইতে বেশি তাদেরকে বলা হয় হাই রেট। এটা IEEE 802.15.3 এর আন্ডারে পড়ে। যেগুলো 1 Mbps বা এর আশেপাশে, ধরো 1 2 এই ধরনের, এগুলো হচ্ছে মিডিয়াম রেট। আর আরেকটা যেটা 0.25 Mbps এর চেয়ে কম ডেটা থ্রুপুট যাদের, তাদের হচ্ছে লো রেট প্যান। এটা 802.15.4। আচ্ছা, এখানে কিন্তু একটা কথা আসছে যে ডেটা থ্রুপুট। তো আমরা থ্রুপুট কথাটা বেশ কয়েকবার শুনছি যখনই আমরা এই ওয়্যারলেস নেটওয়ার্ক গুলো সম্পর্কে পড়তে যাচ্ছি, থ্রুপুট কথাটা বারবার আসছে। তো এখন আপাতত তোমরা এটা ধরে রাখো যে থ্রুপুট জিনিসটা ক্যাপাসিটির সাথে রিলেটেড, রিলেটেড বাট নট ইকুয়াল টু ক্যাপাসিটি। এটা আমরা এই কোর্সের শেষের দিকে একটা চ্যাপ্টার যখন আছে, আমরা যখন ওই কিউওএস নিয়ে ডিটেলস পড়তে যাব, তখন ইনশাল্লাহ এটার ডিটেলস দেখবো। আপাতত জাস্ট এইটুকু মনে রাখো যে এটা ক্যাপাসিটির সাথে রিলেটেড একটা কনসেপ্ট। তো ধরো আমাদের একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যখন আমি তৈরি করতে চাইবো, তো তখন সেখানে আমি নিশ্চয়ই খুব দূরবর্তী কমিউনিকেশন করব না, খুব শর্ট রেঞ্জের কমিউনিকেশন করব। তো এই শর্ট রেঞ্জের কমিউনিকেশনের জন্য আমি খুব বেশি পাওয়ার কনজিউম করে এই ধরনের ডিভাইস ইউজ যদি করতে চাই, তখন কিন্তু সেটা ফিজিবল হবে না। তো আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে এখানে পাওয়ারটা কম কনজিউম হয়। আবার অনেক ধরনের ডিভাইস আমরা এই টেকনোলজিতে ইউজ করতে পারি, যেটা অলরেডি বলা হয়েছে। আর কি, এটার কানেক্টিভিটিটা যাতে কমপ্লেক্স না হয়। যেমন ধরো তোমাকে যদি একটা ব্লুটুথ হেডসেটের কানেকশন দিতে গিয়ে খুব কষ্ট করে যেতে হয়, বা এটার কনফিগারেশন করতে গিয়ে যদি তোমাকে বারবার কষ্ট করতে হয়, তখন কিন্তু দেখা যাবে এটা খুব একটা পপুলার হবে না। তো আমাদেরকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে এটার কানেক্টিভিটিটা খুবই সিম্পল হয়। তো এই টেকনোলজিটা কোথায় কোথায় ইউজ হয়? মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশনে ইউজ হয়, হ্যান্ডস ফ্রি ডিভাইস কানেকশনে ইউজ হয়, ইন্ডাস্ট্রিয়াল সেন্সর অ্যাপ্লিকেশনেও ইউজ হয়। তো এই প্যান টেকনোলজির মধ্যে ব্লুটুথ আছে, জিগবি আছে, ইনফ্রারেড, জি ওয়েভ এটসেট্রা, এগুলো আছে। তো আমরা প্রথমে আসি, সবচাইতে পুরনো যেটা ছিল সেটা হচ্ছে ব্লুটুথ। ব্লুটুথটা ফর্ম করা হয়েছিল 1994-এ। যে সুইডিশ একটা কোম্পানি, এরিকসন, তাদের হঠাৎ এটা মাথায় আসলো যে ওরা চায় ওদের মোবাইল ফোন গুলা যাতে একটা আরেকটার সাথে, বা অন্যান্য ডিভাইস যেমন ধরো ল্যাপটপ হোক বা অন্য ডেস্কটপ কম্পিউটার হোক, একটা কম্পিউটার যাতে আরেকটা কম্পিউটারের সাথে কিভাবে কানেক্ট হতে পারে, কেবল ছাড়া কানেক্ট হতে পারে। যেমন আমরা যখন ব্লুটুথ ইউজ করে কোনো জায়গা থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ফাইল নেই, তখন কিন্তু কোনো ধরনের কেবল ইউজ করি না। তো যখন এই এরিকসনের মাথায় এটা আসলো, তখন ও কি করলো, ওই সময়কার আরো 4টা কোম্পানি, IBM, তারপর ইন্টেল, নোকিয়া, তোশিবা, ওদের সাথে মিলে একটা গ্রুপ ফর্ম করলো, যেটার নাম হচ্ছে স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ বা কনসোর্টিয়াম। তারা এটা চিন্তা করলো যে আমরা এমন একটা স্ট্যান্ডার্ড ডেভেলপ করব, ওয়্যারলেস স্ট্যান্ডার্ড, যেটা কিনা এইরকম ছোট ছোট ডিভাইস গুলা বা অ্যাক্সেসরি গুলোর মধ্যে ডেটা কমিউনিকেশন করতে পারবে। কিন্তু ক্রাইটেরিয়া কি হবে? ক্রাইটেরিয়া হবে এটা শর্ট রেঞ্জের মধ্যে হবে, খুব লং রেঞ্জে হবে না, লো পাওয়ার ইউজ করবে, আর ইনএক্সপেন্সিভ হবে। তো এটা ফর্ম হয়েছিল গ্রুপটা 1998-এ। তো 1998-এ এই গ্রুপটা ফর্ম হয়ে গিয়েছিল। তো এটার শেষ পর্যন্ত সাকসেসফুল হয় 1999-এ, জুলাইয়ে ব্লুটুথের একদম প্রথম ভার্সন ব্লুটুথ 1 সেটা রিলিজ করা হয়েছিল। এরপর ব্লুটুথের যে স্ট্যান্ডার্ডটা সেটা আরো ডেভেলপ হয়েছে, কিছু মাইনর মডিফিকেশন করা হয়েছে। আমরা এখন যা ইউজ করে থাকি সেটা ইদার ব্লুটুথ 4 বা ব্লুটুথ 5। লেটেস্ট ব্লুটুথ 4টা, ব্লুটুথ 6টা রিলিজ হয়েছে এই গত মাসের 27 তারিখে, যেটা 2 Mbps এর চাইতে একটু বেশি ডেটা রেট প্রোভাইড করে।
তো এখন এই কথাটা আমাদের মাথায় আসতে পারে যে এটাকে ব্লুটুথ কেন বলা হয়। ব্লুটুথ এই নামটা আসলে রাখা হয়েছে একজন ভাইকিং রাজার নামে। ওই রাজা কি করেছিলেন, উনি হচ্ছে ডেনমার্ক আর নরওয়ে যেটা আছে সেখানে অনেকগুলো ছোট ছোট গ্রুপে ভাগ করা ছিল, তাদেরকে উনি কি করেছে, ইউনিফাই করেছে। এখন ব্লুটুথ টেকনোলজির উদ্দেশ্যটাও ছিল যে অনেকগুলো ডিভাইসকে, ছোট ছোট ডিভাইসকে একসাথে কানেক্ট করা, ইউনিফাই করা। তো এ কারণে উনার নামের সাথে মিল রেখে এটাকে ব্লুটুথ নাম দেওয়া হয়েছে। আর উনার ব্লুটুথ নাম কেন, এই যে আমরা দেখি ব্লাটান্ড, ব্লাটান্ড কথাটার মানে হচ্ছে ওদের দেশি ল্যাঙ্গুয়েজে ব্লুটুথ। তো অনেকে বলে, এটা যাচাই করা আমার পক্ষে সম্ভব হয় নাই, যে উনার কোনো একটা দাঁত নীল ছিল। তো যাই হোক, উনাকে যেহেতু আমরা দেখি নাই, আমার পক্ষে যাচাই করা এটা সম্ভব হয় নাই। পেয়ারিং, আমরা যখন ব্লুটুথে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে কোনো একটা ফাইল আনা নেওয়া করি, তখন তোমাকে অনেক সময় দেখায় না যে পেয়ার্ড ডিভাইসের একটা লিস্ট শো করে না? এটা কি কেউ কখনো খেয়াল করেছো যে লিস্ট অফ পেয়ার্ড ডিভাইস? জি ম্যাম। তো এই পেয়ারিংটা, পেয়ারিংটা হচ্ছে যেটা করলে তুমি একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসকে খুঁজে বের করতে পারবে, তার সাথে একটা কানেকশন এস্টাবলিশ করতে পারবে, এবং এই কানেকশন এস্টাবলিশ করার পরে সিকিউরলি ডেটা ট্রান্সফার করতে পারবে। এই জিনিসটাকেই বলা হচ্ছে পেয়ারিং। তাহলে পেয়ারিংটা কি? পেয়ারিংটা হচ্ছে একটা ডিভাইস আরেকটা ডিভাইসকে খুঁজে তার সাথে কানেক্ট করা। তো এর আগে আমরা বিভিন্ন ধরনের নেটওয়ার্কের আর্কিটেকচার দেখেছি। তো এখন আমরা দেখি ব্লুটুথের আর্কিটেকচারটা কেমন। ব্লুটুথের আর্কিটেকচারটা হচ্ছে, এখানেও কি থাকবে, একটা কন্ট্রোলার থাকবে, আর সেই কন্ট্রোলারের আন্ডারে একাধিক কিংবা এক ওয়ার্কার থাকবে। তো কোথাও কোথাও কোনো কোনো বইতে এটাকে বলা হয় কন্ট্রোলার ওয়ার্কার, আর কোথাও কোথাও কোনো কোনো বইতে বলা হয় মাস্টার স্লেভ। কন্ট্রোলারকে মাস্টার বলা হয় বা ওয়ার্কারকে স্লেভ বলা হয়। একটা কন্ট্রোলার আর তার সাথে এক কিংবা একাধিক স্লেভ নিয়ে বা ওয়ার্কার নিয়ে তৈরি হয় একটা পিকোনেট। তো এই পিকোনেটটাই হচ্ছে তোমার ব্লুটুথ যে সিস্টেম, সেই ব্লুটুথ সিস্টেমের বেসিক ইউনিট। এখন কয়টা পর্যন্ত ওয়ার্কার থাকতে পারবে বা কয়টা পর্যন্ত স্লেভ থাকতে পারবে একটা মাস্টার নোড বা একটা কন্ট্রোলার নোডের আন্ডারে? একটা কন্ট্রোলার বা একটা মাস্টারের আন্ডারে 7টা পর্যন্ত অ্যাক্টিভ ওয়ার্কার থাকতে পারে। তাহলে একটা পিকোনেটে সর্বোচ্চ কয়টা এন্টিটি থাকতে পারে বলো তো? 8টা ম্যাম। 8টা ম্যাম। এক্সাক্ট 8টা, কারণ 7টা তো হচ্ছে কি ওয়ার্কার বা স্লেভ, আর কন্ট্রোলার যে সে নিজেও কিন্তু কি, সেও একটা ডিভাইস, সেও এই নেটের একটা অংশ। তাহলে কন্ট্রোলার সহ টোটাল 8জন অ্যাক্টিভ মেম্বার থাকতে পারে একটা পিকোনেটে। এখন 8টা দিয়ে যে আমাদের সবসময় পোষাবে এমন তো না, এর চেয়ে বেশিও হতে পারে। তো তখন কি হয়, একটা ইন্টারকানেক্টেড কালেকশন হতে পারে একাধিক পিকোনেটের। যেমন ধরো, এই ফিগারে যেটা দেখানো হচ্ছে, এখানে একটা ওয়ার্কার, কিন্তু সে কয়টা পিকোনেটের অংশ দেখো, পিকোনেট ওয়ান এরও অংশ, আবার পিকোনেট টু এরও অংশ। তো এই ওয়ার্কার কি করবে, একটা পিকোনেটের সাথে আরেকটা পিকোনেটের সংযোগ স্থাপনের কাজ করছে, এজন্য এটাকে বলা হচ্ছে ব্রিজ ওয়ার্কার। ব্রিজ বলার কারণ, আমরা এতদিন যেই ব্রিজ সম্পর্কে দেখে এসেছি, সেই ব্রিজের কাজ যেমন সংযোগ স্থাপন করার রেঞ্জটাকে একটু বাড়িয়ে দেয়া, এই ওয়ার্কারের কাজও একই রকম, সংযোগ স্থাপন করে ও নেটওয়ার্কের পরিধিটাকে একটু বাড়াচ্ছে। এখন দুইটা পিকোনেট যদি এক হয়, তখন সেটাকে অন্য আরেকটা নামে ডাকা হয়, ওইটা হচ্ছে স্ক্যাটারনেট। তাহলে ব্লুটুথের যে নেটওয়ার্ক, তার বেসিক ইউনিট হচ্ছে কি,
পিকোনেট, পিকোনেটে থাকে একটা কন্ট্রোলার বা মাস্টার, সেই সাথে সর্বোচ্চ 7টা অ্যাক্টিভ ওয়ার্কার থাকতে পারে। এরকম দুইটা পিকোনেট যদি একসাথে আমি কম্বাইন করি তাহলে পাবো একটা স্ক্যাটারনেট। যেই ডিভাইসটা দুইটাই পিকোনেটের অংশ কমন, দুইটা পিকোনেটের মধ্যে যেই ডিভাইসটা কমন সেটাকে বলা হয় ব্রিজ ওয়ার্কার। আবার এমনও হতে পারে যে কোনো একটা ডিভাইস যে কিনা একটা পিকোনেটে ওয়ার্কার, সে অন্য আরেকটা পিকোনেটে মাস্টার হিসেবে কাজ করতে পারে। এখন কোনটাকে আমরা মাস্টার বলছি আবার কোনটাকে স্লেভ বলবো, বা কে মাস্টার হবে কে স্লেভ হবে, এটা কিসের উপরে বেসিস করে ডিসিশন হয়? এটার বেসিস হচ্ছে, ধরো প্রত্যেকটা ডিভাইসের কতগুলো ইন্টারনাল ক্লক থাকে। তো এই ইন্টারনাল ক্লকের উপরে বেসিস করে এই ডিভাইসগুলো ফাংশন করে। তো এদের টাইমিং মেনটেন করার জন্য বা যখন ডেটা আদান প্রদান হবে তখন কি করতে হবে, দুইটা ডিভাইসের মধ্যে যে ক্লক সেটাকে সিঙ্ক্রোনাইজ করতে হবে। যেমন কেউ খুব বেশি রেটে ডেটা পাঠালো, আবার সে আরেকজন সেটা রিসিভ করতে পারছে না, তা আবার তার সাথে আমার টাইমিং ম্যাচ হচ্ছে না। প্রত্যেকে যদি প্রত্যেকের সুবিধা মতো চলতে চায় তখন কি হবে, কমিউনিকেশনটা হতে পারবে না। তো সবাইকে একটা সার্টেন ক্লকে আসতে হবে, বা মাস্টারের ক্লকের সাথে প্রত্যেকটা স্লেভকে কি করতে হবে, তার ক্লকটা সিনক্রোনাইজ করে নিতে হবে। তো এখন যেই ডিভাইসটা হচ্ছে মাস্টারের কাজ করবে, তার যেই ক্লক, সেই ক্লকের সাথে সবাইকে সিনক্রোনাইজ করে নিতে হবে। সে যে ফ্রিকোয়েন্সি বলবে বা সে যে ফেজ বলবে তার সাথে অন্য ডিভাইস গুলো সিনক্রোনাইজ করে নিবে। তো এখন কথা হচ্ছে কারটার সাথে সিনক্রোনাইজ করবে। যেই ডিভাইসটা প্রথম ইনিশিয়েট করবে সেই ডিভাইসটাই মাস্টার হিসেবে কাজ করবে। মনে করো আমার ডিভাইসের সাথে তোমাদের কারো ডিভাইস নিয়ে আমরা একটা কানেকশন ফর্ম করব, তাহলে আমারটা মাস্টার হবে নাকি তোমারটা মাস্টার হবে, ডিপেন্ড করবে কানেকশন ফর্ম করার সময় প্রথম কমিউনিকেশন যেই ডিভাইসটা থেকে ইনিশিয়েট করা হবে সেই মাস্টার হিসেবে কাজ করবে। এখন একটা পিকোনেটে একাধিক স্লেভ আছে আর একটা মাস্টার আছে। এখন মাস্টার চাইলে সবগুলো স্লেভের সাথে যে কোনো সময় কমিউনিকেট করতে পারে, তবে একটা স্লেভ আরেকটা স্লেভের সাথে, সেম পিকোনেটে থাকা স্লেভের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবে না। তাহলে সে কখন কন্ট্যাক্ট করতে পারবে, যখন মাস্টার তাকে অ্যালাউ করবে তখনই শুধুমাত্র একটা স্লেভ আরেকটা স্লেভের সাথে বা একটা স্লেভ মাস্টারের সাথে কমিউনিকেট করতে পারবে। দ্যাট মিনস যা কিছু করতে হবে তাকে ওই কন্ট্রোলার নোড বা মাস্টার নোডের পারমিশন সহ করতে হবে। তো এখন আমাদের এখানে বারবার একটা কথা আসছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ওয়ার্কার, অ্যাক্টিভ ওয়ার্কার। তার মানে কি ইনঅ্যাক্টিভ ওয়ার্কারও কি আছে? অবশ্যই আছে। একটা পিকোনেটে সর্বোচ্চ কয়টা অ্যাক্টিভ ওয়ার্কার থাকতে পারবে? 6জন অ্যাক্টিভ ওয়ার্কার থাকতে পারবে। ও সরি, এই তো 7 জন। 7। 7 জন, হ্যাঁ। গুড, এরকম খেয়াল করবে। তাহলে 7টা অ্যাক্টিভ ওয়ার্কার থাকতে পারবে। দ্যাট মিনস অ্যাক্টিভ ওয়ার্কার ছাড়া ইনঅ্যাক্টিভ ওয়ার্কারও নিশ্চয় আছে। সেই ইনঅ্যাক্টিভ ওয়ার্কার কয়জন পর্যন্ত থাকতে পারবে? ইনঅ্যাক্টিভ ওয়ার্কার থাকতে পারবে 255 জন। তাহলে দেখো অ্যাক্টিভ ওয়ার্কারের চাইতে ইনঅ্যাক্টিভ ওয়ার্কারের সংখ্যা কিন্তু অনেক বেশি, 255টা পর্যন্ত থাকতে পারবে। তো ইনঅ্যাক্টিভ বলতে তো একটু দেখতে খারাপ লাগে, আমরা ইনঅ্যাক্টিভ বলি না, এদেরকে আমরা কি বলি, পার্কড নোড। এই গাড়ি যেমন পার্ক করা থাকলে সেটা কি থাকে না, চলমান থাকে না, কিন্তু গাড়ি থাকে। তো সেরকম পার্কড নোড গুলা হচ্ছে এরা নেটওয়ার্কে আছে কিন্তু অ্যাক্টিভ না। তো এই ডিভাইস গুলো তাহলে কি করে, এরা হচ্ছে কন্ট্রোলারের কমান্ড এর জন্য ওয়েট করতে থাকে, কিন্তু তাদের পাওয়ার স্টেটটা ওরা কি করে একটু লো পাওয়ার স্টেটে রাখে। কারণ ধরো যখন কোনো একটা নোড কাজ করছে বা কমিউনিকেশন করছে তখন কিন্তু হাই পাওয়ারের দরকার হয়। তোমরা এটা খেয়াল করে থাকবে, যদি সবসময় ব্লুটুথ অন করে রাখো তখন কিন্তু দেখবে ব্যাটারিটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো সবসময় এটা আমরা কি করে রাখবো না,
অন করে রাখবো না। তো পার্কড নোড গুলার কাজ কি? পার্কড নোড গুলা হচ্ছে ও কন্ট্রোলারের কমান্ডের জন্য ওয়েট করে, কিন্তু একটা লো পাওয়ার স্টেটে। তাহলে কখন ও বুঝবে যে এখন ওকে কাজ করতে হবে? সেই কাজটা করার জন্য কমান্ডটা আসতে হবে কন্ট্রোলারের কাছ থেকে। তো কন্ট্রোলার যেই সিগন্যালটা পাঠিয়ে একটা পার্কড নোডকে অ্যাক্টিভেট করে, সেই সিগন্যালটাকে বলা হয় বিকন সিগন্যাল। এখন ধরো একটা পিকোনেটে যখন তোমার 7টা পর্যন্ত অ্যাক্টিভ ওয়ার্কার থাকবে, তখন যদি কি করতে হয়, অন্য আরেকটা নতুন ওয়ার্কারকে অ্যাক্টিভ করতে হয়, তখন কন্ট্রোলার কি করবে? তখন কন্ট্রোলার এই এক্সিস্টিং যে পিকোনেটের অ্যাক্টিভ ওয়ার্কার আছে তাদের থেকে কোনো একজনকে কি করে দিবে, লো পাওয়ার স্টেটে ট্রানজিট করে দিবে, যাতে করে টোটাল নাম্বারটা কখনো কি না হয়, 7টার চেয়ে বেশি না হয়। তাহলে পার্ক স্টেটে ডিভাইসটা কি করবে, ও ওয়েট করতে থাকবে কন্ট্রোলারের কাছ থেকে অ্যাক্টিভেশন কমান্ডের। অ্যাক্টিভেশন কমান্ডটা পেলে বা বিকন সিগন্যালটা পেলে তখন ও অ্যাক্টিভ হতে পারবে। পার্ক স্টেটে ওর কাজেই একটাই, ও কি করবে, বিকন সিগন্যালের জন্য ওয়েট করবে, বিকন সিগন্যাল পেলে অ্যাক্টিভেট হবে, তার আগে ও অন্য কোনো কাজ করতে পারবে না। তো আমরা এর আগে প্রোটোকল স্ট্যাক বিভিন্ন ধরনের দেখে এসেছি। তো ব্লুটুথ প্রোটোকলের স্ট্যাকটা কেমন দেখো, একটু অন্যরকম না আগের গুলোর চেয়ে আমরা যা দেখে এসেছিলাম? জি ম্যাম। এটা একটু অন্যরকম হওয়ার কারণ কি? এর আগে আমরা যেগুলো দেখে এসেছিলাম সেগুলো ছিল এক ধরনের ইনফ্রাস্ট্রাকচার বেসড নেটওয়ার্ক। এখানে কি, এখানেও ইনফ্রাস্ট্রাকচার থাকবে কিন্তু সেটা প্রায় না এর সমান। তো এখানে সবার নিচে কি আছে, রেডিও লেয়ার আছে, যেটা কিনা রেডিও। ফিজিক্যাল লেয়ারের সাথে কোরেসপন্ডিং। তার উপরে আছে ডেটা লিঙ্ক লেয়ার। এখানে দেখো লিঙ্ক কন্ট্রোল বলে একটা লেয়ার আছে। এই লেয়ারটার কিছু অংশ পড়েছে ফিজিক্যাল লেয়ারের মধ্যে, আবার কিছু অংশ আছে ডেটা লিঙ্ক লেয়ারের মধ্যে। তাহলে লিঙ্ক কন্ট্রোলের যে প্রোটোকল গুলো, সেগুলো শুধুমাত্র ফিজিক্যাল লেয়ারের জন্য না, আবার শুধুমাত্র ডেটা লিঙ্ক লেয়ারের জন্য না। এই প্রোটোকল গুলো কিছুটা ফিজিক্যাল লেয়ারের কাজ করবে, আবার কিছু কাজ করবে ডেটা লিঙ্ক লেয়ারের। তো একদম নিচ থেকেই যদি আমরা শুরু করি, তাহলে আমরা প্রথমে দেখি রেডিও লেয়ার। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এয়ার ইন্টারফেসের ডিটেলস গুলো ঠিক করা। যেমন আমরা কি ফ্রিকোয়েন্সি ইউজ করব, তারপরে ফ্রিকোয়েন্সি হপিংটা কিভাবে হবে। ফ্রিকোয়েন্সি হপিং কি ছিল মনে আছে? বলেছিলাম একটা ক্লাসে, কারো মনে নাই? আমরা সবসময় কি করব না, একটা ফ্রিকোয়েন্সিতে ট্রান্সমিট করব না, একবার এক ফ্রিকোয়েন্সিতে তারপর অন্য আরেকটা ফ্রিকোয়েন্সিতে ট্রান্সমিট করা হয়। এটা কেন করা হয়? সিকিউরিটিটা যাতে ঠিক থাকে। কারণ সব সময় যদি একটা ফ্রিকোয়েন্সিতেই ট্রান্সমিট করা হয়, তখন সেটা ইভসড্রপ করা ইজি হয়ে যায়, সেজন্য এটা চেঞ্জ করা হতে থাকে। এখন চেঞ্জ যে করব, সেটা কার পছন্দ অনুযায়ী করব বলো তো? কোন নোডের পছন্দ অনুযায়ী ফ্রিকোয়েন্সি হপিং হবে? কন্ট্রোলারের। কন্ট্রোলার নোড বা মাস্টার নোডের পছন্দ অনুযায়ী ফ্রিকোয়েন্সি গুলো চেঞ্জ হবে। তারপরে কোন মডুলেশন স্কিম ইউজ করা হবে, ট্রান্সমিট পাওয়ার লেভেল কখন কেমন হবে, এগুলো ঠিক করে দেয় কোন প্রোটোকল? রেডিও যে প্রোটোকল আছে সেই প্রোটোকল। তারপরে আসে বেস ব্যান্ড। বেস ব্যান্ড এটার আরেকটা নাম হচ্ছে লিঙ্ক কন্ট্রোল প্রোটোকল। তাহলে ওর কাজটা কি? ওর কাজটা হচ্ছে কিছু ফিজিক্যাল লেয়ারের, আবার কিছু ডেটা লিঙ্ক লেয়ারের। ও কি কি বলে দিবে? ও বলে দিবে কখন পিকোনেটের মধ্যে একটা কানেকশন এস্টাবলিশ হবে, অ্যাড্রেসিংটা কেমন হবে, প্যাকেটের ফরম্যাট কেমন হবে, টাইমিং কখন কি হবে, পাওয়ার কন্ট্রোল, এই সবকিছু করবে কে? বেসব্যান্ড প্রোটোকল গুলো বা লিঙ্ক কন্ট্রোল প্রোটোকল গুলো। তারপরে আসে লিঙ্ক ম্যানেজার প্রোটোকল। লিঙ্ক ম্যানেজার প্রোটোকল কি করবে? এরা হচ্ছে যখন একটা
ব্লুটুথ নেটওয়ার্কে অনগোয়িং কিছু ডিভাইসের মধ্যে কমিউনিকেশন হতে থাকবে, তখন ও লিঙ্কের সেটআপের কাজ করবে। তারপর সিকিউরিটি দেখার কাজ করবে, অথেন্টিকেশন, এনক্রিপশন এগুলো দেখার কাজ করবে। এখন দেখো লিংক ম্যানেজারের কাজগুলো আবার কিসের ভিতরে চলে আসছে? লিংক কন্ট্রোলের ভিতরে চলে আসছে না? কারণ দেখো এই যে আমরা বললাম পাওয়ার কন্ট্রোল করবে, তারপরে হচ্ছে প্যাকেটের সাইজ কন্ট্রোল করবে। তাহলে এই প্যাকেটের ফরম্যাটটা আবার কার কাজ? বেসব্যান্ড প্রোটোকল যে আছে তার কাজ না? এই কারণে লিংক ম্যানেজারটাকে আবার লিংক কন্ট্রোল প্রোটোকলের অংশ হিসেবে দেখানো হয়েছে। তারপরে আসে লজিক্যাল লিংক কন্ট্রোল এন্ড অ্যাডাপ্টেশন প্রোটোকল বা L2CAP। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে বেসব্যান্ড লেয়ার আর আপার লেয়ারের যে প্রোটোকল গুলো ওগুলোর মধ্যে একটা সংযোগ স্থাপন করা বা অ্যাডাপ্টেশনের কাজ করা। এর চেয়ে আরেকটু উপরে গেলে আমরা দেখতে পারবো সার্ভিস ডিসকভারি প্রোটোকল, যেটা কিনা L2CAP এর উপরে অবস্থিত। সার্ভিস ডিসকভারি কি? সার্ভিস ডিসকভারি হচ্ছে যে কোনো একটা ব্লুটুথ ডিভাইস যখন তুমি একটা কোনো জায়গায় নাও, তুমি যখন তোমার ব্লুটুথটা অন করো, তখন তুমি দেখো না যে আশেপাশে আরো কি কি ব্লুটুথ ডিভাইস অ্যাক্টিভেটেড অবস্থায় আছে? দেখি না আমরা একটা ব্লুটুথ ডিভাইস যখন তুমি অ্যাক্টিভেটেড করো তখন নিয়ার বাই আরো কি কি ডিভাইস অ্যাক্টিভ অবস্থায় আছে সেটা দেখতে পারো না? হ্যাঁ পারি। দেখ, জি ম্যাম। জি তো ম্যাম ওই পারি। সার্ভিস ডিসকভারি প্রোটোকলের যে এখন আমার আশেপাশে আর কি কি ব্লুটুথ সার্ভিস অ্যাভেলেবল আছে সেটাও দেখতে পারে এই প্রোটোকলের হেল্প নিয়ে। আরেকটা প্রোটোকল আছে দেখবে, আরএফ ম্যাম কম বা কেবল। এটা একবার বললে ভালো হতো। কোনটা? ম্যাম লজিক্যাল লিঙ্ক কনফিগারেশন প্রোটোকলটা বুঝিনি। আচ্ছা, লজিক্যাল লিংক কন্ট্রোল এন্ড অ্যাডাপ্টেশন, এই যে এটা দেখো কোথায় আছে। রেডিও লেয়ার বুঝলাম, লিংক কন্ট্রোল আর লিংক ম্যানেজার এরা দুইজন একসাথে কাজ করবে। এর উপরে কি আছে দেখো, লজিক্যাল লিংক কন্ট্রোল এন্ড অ্যাডাপ্টেশন প্রোটোকল। উপরের গুলা দেখো আপার লেয়ার, নিচের গুলো ডেটা লিংক এন্ড ফিজিক্যাল লেয়ার। লজিক্যাল লিংক কন্ট্রোল প্রোটো এন্ড অ্যাডাপ্টেশন প্রোটোকল বা L2CAP, এটা দেখো তো কোথায় অবস্থিত? আপার লেয়ারে অবস্থিত নাকি ডেটা লিংক লেয়ারে অবস্থিত? দুইটাতেই ম্যাম। L2CAP দুইটাতেই আছে? কিসের লিঙ্ক লেয়ার আর আপার ডেটা লেয়ার? লিংক, ডেটা লিঙ্কে আছে। ডাটা লিঙ্কে আছে। ও ডেটা লিংকে আছে। এটা লিঙ্কে লিংকের উপরের অংশে না নিচের অংশে? উপরের অংশে। উপরের অংশে। এখন ধরো একটা ডিভাইস কাজ করার জন্য অনেকগুলো নিয়মাবলী লাগে বা অনেকগুলো প্রোটোকল লাগে। এখন কিছু প্রোটোকল হচ্ছে লো লেভেলে কাজ করে, আবার কিছু প্রোটোকল হচ্ছে হাই লেভেলে কাজ করে। যেমন রেডিও প্রোটোকল, এটা হচ্ছে ফিজিক্যাল লেয়ারে কাজ করে, এটা একদম লো লেভেলে কাজ করে। উপরের দিকের যে লেয়ার গুলো সেখানে দেখবে তোমার বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রোটোকল থাকে। এখন এই যে কিছু আছে হাই লেভেলের প্রোটোকল, আবার কিছু আছে লোয়ার লেভেলের প্রোটোকল, এই দুইটার মধ্যে একটা সংযোগ স্থাপনের জন্য একটা মিডল গ্রাউন্ড দরকার হবে না? সেই সংযোগের কাজটা বা আপার লেয়ারের প্রোটোকলের সাথে লোয়ার লেয়ারের যে প্রোটোকল তারা সবাই যদি মিলেমিশে কাজ না করে তাহলে তো ডিভাইস গুলো ঠিক মতো পারফর্ম করতে পারবে না। তো এই L2CAP এর কাজটা হচ্ছে কি, আপার লেয়ার আর লোয়ার লেয়ারের যে প্রোটোকল গুলো সেগুলোর মধ্যে একটা সংযোগ স্থাপন করা বা অ্যাডাপ্টেশনের কাজ করা। এখন বুঝতে পারছি? জি ম্যাম। ওকে। আচ্ছা, L2CAP এর ঠিক উপরেই সার্ভিস ডিসকভারি তো বললাম, আরেকটা দেখো RFCOMM, এরকম একটা কথা বলা আছে। এটার কাজ কি আমরা একটু দেখি। আচ্ছা, যখন আমরা ব্লুটুথ দিয়ে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে কোনো একটা ফাইল নেই, আমরা তখন কি বুঝতে পারি যে এই ফাইলটা কেবল দিয়ে গেলে কিভাবে যেত বা কেবল ছাড়া গেলে অন্যভাবে যাচ্ছে? এটা কি আমাদের পক্ষে ভার্চুয়ালি বোঝা সম্ভব? না ম্যাম। না ম্যাম। তাহলে
আমার কাছে যে দেখতে এটার কোনো পার্থক্য মনে হবে না, যে এটা কেবল দিয়ে গেলে কিভাবে হতো, বা মনে করো একটা ব্লুটুথ হেডসেট আছে, আমি যদি আমার ইয়ারফোনটাকে ব্লুটুথ দিয়ে কানেক্ট করি তখন আমি গান একরকম শুনতাম, বা যখন আমি কেবল দিয়ে কানেক্ট করছি ইয়ারফোনটাকে তখন আমি গান অন্যরকম শুনছি, এরকম কি হয়? না, এরকম হয়নি। তাহলে ভার্চুয়ালি আমার কাছে কি মনে হয়, ভার্চুয়ালি দুইটাকে একদম সেমই মনে হয়। তো আর এফ কমটা হচ্ছে এই প্রোটোকল যেটা কিনা তোমাকে বুঝতে দেয় না যে এখানে কি কেবল ইউজ হচ্ছে না কি হচ্ছে। এটা হচ্ছে একটা ভার্চুয়াল সিরিয়াল পোর্ট, যেটা কিনা কেবল টেকনোলজির রিপ্লেসমেন্ট হিসেবে কিভাবে কাজ করবে সেটা বলে দেয়, যাতে করে তোমার কেবলটা যে রিপ্লেস হচ্ছে এটা তুমি কাজ করার সময় বা ইউজ করার সময় ফিল করবে না। একদম টপে থাকে অ্যাপ্লিকেশনের বিভিন্ন প্রোটোকল, এখানে দেখবে কিছু লম্বা লম্বা প্রোফাইল বলে দেখানো হচ্ছে। দেখো এখানে প্রোফাইল দেখানো হচ্ছে না কিছু লম্বা? জি জি ম্যাম। তো এই প্রোফাইল গুলো আসলে তুমি কোন জিনিস ইউজ করছো তার উপরে বেস করে তৈরি করা হয়। যেমন মনে করো হেডসেট, একটা ব্লুটুথ হেডসেটের জন্য কি কি প্রোটোকল দরকার সেগুলো থাকে ওই হেডসেট প্রোফাইলের মধ্যে। তো সেই রকম ব্লুটুথ হেডসেট ছাড়া আরো কি কি ডিভাইস থাকতে পারে বলো দেখি। হ্যান্ড ফ্রি ডিভাইস আর কি হতে পারে, এক্সাম্পল দাও। ম্যাম মাইক, মাইক হবে। মাইক হতে পারে, তারপর আর কি আছে? স্পিকার হতে পারে ম্যাম। বুঝি নাই কি? তুমি কি বলছো বুঝতে পারি নাই, আমি শুনতে পারি। স্পিকার ম্যাম। হ্যাঁ, স্পিকার হতে পারে। তো এখানে দেখো হেডসেট কাজ করতে কি কি নিয়ম দরকার, সেই জিনিসগুলা স্পিকারের বা মাইকের কিন্তু দরকার হবে না। তো এখন কোন অ্যাপ্লিকেশনের জন্য কোন নিয়মের দরকার সেটা শুধুমাত্র ওই অ্যাপ্লিকেশন স্পেসিফিক প্রোফাইলের উপরে নির্ভর করে। যেমন হেডসেট প্রোফাইলে শুধুমাত্র হেডসেট ফাংশন করার জন্য যা যা প্রোটোকল দরকার ওগুলো থাকবে। তারপরে মাইক প্রোফাইলের মধ্যে শুধুমাত্র মাইক ফাংশন করার জন্য কি কি প্রোটোকল দরকার সেগুলো থাকবে। এই জন্য এই প্রোফাইল গুলোকে আলাদা আলাদা দেখানো হয়েছে। এই প্রোফাইল গুলো প্রত্যেকে কি অ্যাপ্লিকেশন স্পেসিফিক, শুধুমাত্র যেই অ্যাপ্লিকেশনের জন্য দরকার ওই অ্যাপ্লিকেশনেই থাকবে। যেমন একটা হেডসেটের যখন আমি তৈরি করছি সেখানে আমার মাইক প্রোফাইল বা মাইক কিভাবে কাজ করবে ওইসব প্রোটোকল তো সেখানে দেওয়ার কোনো দরকারই নাই। তো আমরা এর আগেও বিভিন্ন ধরনের ফ্রেম স্ট্রাকচার দেখে এসেছি। তো সেরকম ব্লুটুথেরও একটা সার্টেন ফ্রেম স্ট্রাকচার আছে। তো একটা হচ্ছে বেসিক ডেটা রেট ফ্রেম, আর একটা হচ্ছে এনহ্যান্সড ডেটা রেট ফ্রেম। বেসিক ডেটা রেট হচ্ছে তুমি যেটা নর্মাল রেট, আর এনহ্যান্সড ডেটা রেটে কি হয়, সেখানে নর্মালের চাইতে দ্বিগুণ বা তিনগুণ ফাস্টার রেটে তুমি ডেটা ট্রান্সমিট করতে পারো। তো এটার অংশগুলো নিয়ে আমি আর আলাদা আলাদা করে বলছি না, এটা তোমরা নিজেরা দেখলে বুঝবে। এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে অ্যান্ড্রুয়াস টানেনবামের বই থেকে দেখানো হয়েছে ফ্রেম স্ট্রাকচারটা। তোমরা সেখান থেকে দেখে নিবে নিজেরা যে ফ্রেমের কোন অংশটা কি বুঝায়। এটা যদি তোমাদের ভালো না লাগে তোমরা চাইলে চার্লিংস এর বই থেকেও দেখতে পারো, বা অন্য কোনো বই থেকেও যদি দেখো সমস্যা হবে না। ম্যাম, সিঙ্কের জায়গাটা কি? গার্ড বা সিঙ্কের যে পোর্শনটা? এটা হচ্ছে তোমার কিছু গার্ড বিটস থাকে বা সিঙ্ক্রোনাইজেশন বিটস থাকে এই অংশে। গার্ড বিটের কাজটা হচ্ছে তোমার ডেটাটাকে হেডার থেকে একটু আলাদা করা। তারপরে ধরো তোমার যখন সিঙ্ক্রোনাইজেশনটা কখন দরকার, যখন একাধিক বিট একসাথে, একাধিক ডিভাইস একসাথে কমিউনিকেশনের কাজ করে তখন তাদের মধ্যে কি থাকবে, কখন কে বিটগুলো ট্রান্সমিট করবে কে রিসিভ করবে সেগুলোর একটা সিঙ্ক্রোনাইজেশনের দরকার থাকে। ওই সময় এগুলো ইউজ করা হয়। এটা তোমরা একটু পরে যদি দেখো বইতে ওখানে তোমরা পেয়ে যাবে। আর যদি পরে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তখন আমাকে জিজ্ঞেস করতে পারো।
হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। কেউ কিছু বলতে চাচ্ছো? জি ম্যাম, আমি সাবরিনা। হ্যাঁ, বলো। ম্যাম, আমাদের হচ্ছে 12টা 15-তে একটা ক্লাস আছে তো। আচ্ছা, 12:15টায় কি ক্লাস? জি ম্যাম, পাওয়ার ট্রান্সমিশন সায়েন্সের ক্লাস। আচ্ছা, দাঁড়াও আমি একটু তোমাদের ফাহিম স্যারকে বলে দিই। আচ্ছা, তোমাদের ক্লাসটা তো সাধারণত আমি এখন 1 ঘন্টা করে নিচ্ছি। তো এখন তোমরা যদি অন্য কোনো ক্লাস শিডিউল করো তাহলে 1 ঘন্টা প্লাস ওই কুইজের 5 মিনিট টাইমটা একটু মাথায় রেখে এইভাবে শিডিউল করলে ভালো হয়। একটু হোল্ড করো, আমি তোমাদের ফাহিম স্যারকে একটা কল দিই। আচ্ছা, কেউ কি ইয়ে হতে পারবে, কো হোস্ট হতে পারবে? আমি তোমাকে কো হোস্ট করে দিচ্ছি একটু, আমি যদি কল দিতে গিয়ে ডিসকানেক্ট হয়ে যাই তাহলে যাতে মিটিংটা শেষ না হয়। হাই কামরুল, কি অবস্থা? ফাইন স্যার অবশেষে লিংক দিছে ক্লাসের। এই স্যার না আজকে আবার ক্যান্সেল করে। এইটাই মনে হচ্ছে ক্যান্সেল। স্যার ক্লাসটা কাল রাতে নিয়ে নিলে পারতো শুধু শুধু। না, সেটা আজকে ক্লাস, আজকে ফাইনাল ক্লাস হতো, আজকে ক্লাস। কাল রাতে কোনো ক্লাস হয় নাই? না, 10টার সময় বলছিল, পরে আর হয়নি। স্যার খবরই নেই। সাহেব, ক্লাস কি শেষ? এটা নাস্তা ব্রেক, এটা তোদের কথা বলার জন্য ব্রেক দিছে। ম্যাম কিন্তু আছে। ফাইন স্যার আজকে ক্লাস সকালে ছিল, সকাল থেকে শিফট করে 12:15 নেমে গেছে। হ্যালো, হ্যালো। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, তোমাদের স্যারের সাথে আমার কথা হয়েছে। তোমরা ক্লাসটা, আমাদের ক্লাসটা কুইজ সহ শেষ হলে ফাহিম ভাইকে একটা নক দিও, উনি তারপর শুরু করবে। ওকে ম্যাম। আচ্ছা, তো আমরা এখন ব্লুটুথ নিয়ে তো অনেক কথা বললাম, এখন দেখি আরো কি কি আছে। এই যে আমরা শুরুতে দেখেছিলাম যে বেশ কিছু স্ট্যান্ডার্ড আছে আইইইএর এই প্যান নেটওয়ার্কের জন্য। তো সেরকম আরেকটা পপুলার টেকনোলজি হচ্ছে আলট্রা ওয়াইড ব্যান্ড টেকনোলজি। তো আলট্রা ওয়াইড ব্যান্ড টেকনোলজি দেখো, এরাও কিন্তু কি করে, স্পেকট্রামের মতো ডেটাটাকে ছড়িয়ে দিচ্ছে অনেকগুলো ফ্রিকোয়েন্সিতে। তো দেখা গিয়েছে কি, অনেকগুলো ফ্রিকোয়েন্সিতে যখন তুমি ডেটাটা ছড়িয়ে দিচ্ছ তখন সেম ডিস্টেন্সে ডেটা ট্রাভেল করতে লেস পাওয়ার দরকার হবে। অর্থাৎ তুমি কম পাওয়ার ইউজ করে ফ্রিকোয়েন্সি বেশি ইউজ করবে, তাতে করে একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত যেতে যা লাগার তার চেয়ে কম পাওয়ার দিয়ে আমি আমার কাজটা করতে পারবো। তো আলট্রা ওয়াইড ব্যান্ডের নাম শুনেই বোঝা যাচ্ছে যে এখানে কি হয়, অনেকগুলো ফ্রিকোয়েন্সি ইউজ করা হয়, যার কারণে এটা স্পেকট্রামটা ওয়াইড হয়, লো পাওয়ার কনজিউম করে। তো এটার রেঞ্জটা কত দূর, এটার রেঞ্জ হচ্ছে 2 থেকে 50 মিটার পর্যন্ত।
আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমি তোমাদের কমারের বই থেকে নিয়েছিলাম। তো কমারের বইতে তোমরা দেখবে সেখানে আছে শর্ট ডিস্টেন্স ব্র্যাকেটে 2 থেকে 10 মিটার। তো এখন কমারের বইটা আসলে তখন বাজারে এসেছিল কবে, 2000 মনে হয় 14 বা এরকমের সময় আসছিল। তো এরপরে কিন্তু টেকনোলজি আরো ইমপ্রুভ হয়েছে। এখানে আমি যেটা লিখেছি 2 থেকে 50 মিটার, এটা হচ্ছে লেটেস্ট ইনফরমেশন। তো তোমরা বইতে যদিও দেখবে এখানে 10 মিটার লেখা আছে, কিন্তু বইগুলো দেখবে এখন আমাদের যেগুলো রেফারেন্স বুক গুলো হয়তো শেষ পর্যন্ত হয়তো কেউ আসছে 2014-তে বা 2019-এ, এখন তো 2024। এর মধ্যে কিন্তু এই টেকনোলজি গুলোর অনেক পাওয়ার বেড়ে গিয়েছে। তো সেখানে আমি এই জন্য এটা অ্যাডজাস্ট করে নিয়েছি, কেউ কনফিউজ হবে না। কেউ যদি জিজ্ঞেস করে ইউডব্লিউবি এর রেঞ্জ কত দূর, একসময় এটা ছিল 10 মিটার পর্যন্ত, কিন্তু বর্তমানে এটা 50 মিটার পর্যন্তও আছে। এমনও হইতে পারে যে আগামী মাসে গিয়ে দেখলাম আরেকটু বেড়ে গেল। নট ইম্পসিবল। তারপর আল্ট্রা ওয়াইড ব্যান্ডের সিগন্যাল কি করতে পারে, ওয়াল পেনেট্রেট করে যেতে পারে। এটার ডেটা রেট 1 Gbps পর্যন্ত। এটাও সেম, তোমরা বইতে দেখবে এখানে যা মেনশন করা আছে, বইতে আমি দেখলাম 100 Mbps বা 200 Mbps পর্যন্ত বলা আছে। কিন্তু এখন আল্ট্রা ওয়াইড ব্যান্ডের ডেটা রেট 100-200 থেকে অনেক বেশি, এটা এখন 1 Gbps পর্যন্ত সাপোর্ট করে। তো এখন এটার জন্য একটা স্ট্যান্ডার্ড নাই, আল্ট্রা ওয়াইড ব্যান্ডেরও একাধিক স্ট্যান্ডার্ড আছে। তারপরে আসে জিগবি। জিগবিটা কেন তৈরি করা হয়েছিল, এটা হচ্ছে তোমার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের জন্য। যখন আমরা দূর থেকে কোনো একটা কিছুকে কন্ট্রোল করতে চাচ্ছি, তার জন্য এই জিগবি টেকনোলজিটা ডেভেলপ করা হয়েছিল। তো এটার জন্য আমাদের কি দরকার, হাই ডাটা রেট দরকার নাকি লো ডেটা রেট দরকার? যখন আমি খুব শর্ট টাইমের জন্য একটা সিগন্যাল পাঠাবো বা জাস্ট কন্ট্রোল করব, তখন আমার খুব বেশি হাই ডেটা রেটের দরকার হচ্ছে না। যার কারণে এই জিগবি টেকনোলজিটা হচ্ছে লো ডেটা রেটের। এটা হোম অটোমেশনে ইউজ হয়। এই যেমন তোমরা যে জিগবি নিয়ে প্রজেক্ট করবে, সেখানে দেখলে তোমরা বুঝবে যে এটা দিয়ে আমরা যে খুব কঠিন কাজ করছি সেরকম না, আমরা সিম্পল কিছু কাজের জন্য, সিম্পল কিছু অটোমেশনের কাজের জন্য এটা ইউজ করি। বা ইন্টারনেট অফ থিংস এ তোমরা দেখবে এই যে দেখো ইউডব্লিউবি বা আল্ট্রা ওয়াইড ব্যান্ড, জিগবি, এই তারপর লোরা, এগুলো কিছু পপুলার টেকনোলজি যেটা কিনা আমাদের ইন্টারনেট অফ থিংস এ বেশি ইউজ হয়। তো লোরাটা ঠিক প্যান নেটওয়ার্কের মধ্যে পড়ে না, লোরার নেটওয়ার্কের রেঞ্জটা আরেকটু বেশি, সেটা 10 কিলোমিটার পর্যন্ত হতে পারে। জিগবিটার রেঞ্জ অনেক কম। তারপর এটার ফ্রিকোয়েন্সি ব্যান্ড কি কি, এটার ফ্রিকোয়েন্সি ব্যান্ড 868, 915 বা 2.4 GHz। 868 মেগাহার্টজ, 915 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যান্ডে যখন এটা কাজ করে, তখন এটা ডেটা রেট 20 বা 40 kbps। আর যখন 2.4 GHz ব্যান্ডে কাজ করে, তখন এটা 250 kbps ডেটা রেট পায়। এটাও যেহেতু প্যান নেটওয়ার্ক, এটার একটা ফিচার হচ্ছে এটা পাওয়ার কনজিউম করে কম, লো পাওয়ার কনজাম্পশন থাকে। প্লাস জিগবিটা একটা সিকিউর মেথড। আচ্ছা, এখানে একটা রেফারেন্স অ্যাড করা হয়েছে, এটা অনলাইন থেকে। সাথে এখানে আরো 3-4টা বইয়ের রেফারেন্স অ্যাড হবে। মোটামুটি তোমাদের সিলেবাসে যে 4টা বই মেনশন করা আছে, তার বেশিরভাগ থেকেই কিছু না কিছু অংশ নিয়ে নিয়ে এটা সাইটটা রেডি করা হয়েছে। তো এই বাকি রেফারেন্স গুলো আমি পরে অ্যাড করে দিব। এখন তাহলে আজকের ক্লাসটা আমরা একটু রিভাইজ করে আসি। প্রথমে বলি, ওয়্যারলেস পার্সোনাল নেটওয়ার্কটা কি। আমরা সবাই জানি এটা একটা খুবই স্মল এরিয়ার নেটওয়ার্ক, যেটা কিনা ওয়্যারলেস টেকনোলজি ইউজ করে একজন আরেকজনের সাথে কানেক্ট হবে। তো এটার জন্য আমাদের আলাদা করে খুব কমপ্লেক্স বা খুব কস্ট কনজিউমিং ইনফ্রাস্ট্রাকচারের দরকার হয় না। এটার ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে খুব কম, এবং কস্ট তো বলতে গেলে নাই। আইট্রিপলির অনেকগুলো স্ট্যান্ডার্ড আছে প্যান নেটওয়ার্কের জন্য। তোমার ডেটা রেটের উপরে বেসিস করে আমরা কয়েকটা টেকনোলজি দেখতে পারি। একটা হচ্ছে হাই রেট প্যান, আর একটা হচ্ছে মিডিয়াম রেট, তারপর লো রেট। হাই ডেটা রেট থ্রুপুট যেগুলো, সেগুলো হচ্ছে 20 Mbps এর চেয়ে বেশি থ্রুপুট।
যেগুলা 1 MBps এর ডেটা থ্রুপুট সেটা হচ্ছে মিডিয়াম রেট, আর যেগুলো হচ্ছে 0.25 MBps এর চাইতে কম সেগুলো হচ্ছে লো রেট প্যান। আমরা আজকে যেটা নিয়ে বেশি কথা বলছি সেটা হচ্ছে ব্লুটুথ। ব্লুটুথের ডেটা রেট কত? ব্লুটুথের ডেটা রেট হচ্ছে সর্বশেষ যেটা ব্লুটুথের ভার্সনে এসেছে ব্লুটুথ 6, সেখানে সেটার ডেটা রেট হচ্ছে 2 MBps। তাহলে বলো তো ব্লুটুথটা কোন টাইপের ভিতরে পড়বে? হাই, হাই মিডিয়াম রেট। নাকি লো? হাই। হাই। 1 Mbps 2 Mbps একটু দেখো তো। হাই মিডিয়ামে রেট পড়বে। হচ্ছে ম্যাম লো। মিডিয়ামে রাইট, হাই রেট প্যান কোনটা? হাই রেট প্যান হচ্ছে এই একটু আগে যার কথা বললাম UWB, আলট্রা ওয়াইড ব্যান্ড, সেটা হচ্ছে হাই রেটের মধ্যে পড়ে। তারপর ব্লুটুথটা হচ্ছে এখন একদম লাস্ট ভার্সন যেটা গত মাসে আসছে, সেটাতে হচ্ছে 2 Mbps এর চাইতে একটু বেশি, তো এটা মিডিয়াম রেট প্যানের মধ্যে পড়ে। এই 1 2 যেখানেই দেখবে 1 2 3 এগুলো হচ্ছে মিডিয়াম রেট। আর লো ডেটা রেট হবে 1 Mbps এর চাইতেও আরো কম, 0.25 Mbps এর চাইতেও কম। আর 20 Mbps যেখানেই ছাড়িয়ে যাবে সেটা হচ্ছে হাই রেট, যেমন UWB। তো এটার ফিচার কেমন? এটার ফিচার হচ্ছে এদের খরচ কম, রেঞ্জ কম, পাওয়ার কনজাম্পশন কম, কমপ্লেক্সিটিও কম। অ্যাপ্লিকেশন কি? অ্যাপ্লিকেশন এই যে আমরা যেগুলো ইউজ করি সেগুলোই বিভিন্ন রকমের হ্যান্ডস ফ্রি ডিভাইস, তারপরে ইন্ডাস্ট্রিয়াল সেন্সর এগুলোর জন্য ইউজ করা হয়, হোম অটোমেশনের জন্য ইউজ করা হয়। তো ব্লুটুথ ছিল একটা প্রজেক্ট, যেটা প্রজেক্টের উদ্দেশ্যটা ছিল বিভিন্ন ডিভাইসকে একজন আরেকজনের সাথে কেবল ছাড়া কিভাবে কানেক্ট করে কাজ করা যায়। এই প্রথম ব্লুটুথটা এসেছিল 1999-এ, যেটার ভার্সন ছিল ব্লুটুথ 1। সর্বশেষ এসেছে ব্লুটুথ 6 27 অগাস্টে। এটার ডেটা রেট হচ্ছে 2 Mbps এর চাইতে একটু বেশি। তবে এটার একটা সুবিধা হচ্ছে কি, ব্লুটুথ যে টেকনোলজি গুলো আসছে সেগুলো কিন্তু ব্যাকওয়ার্ড কম্প্যাটিবল। মানে তোমার ব্লুটুথ 5 টেকনোলজি ইউজ করে এমন একটা ডিভাইস ব্লুটুথ 4 টেকনোলজি ইউজ করে এমন একটা ডিভাইসের সাথে কম্প্যাটিবল, অর্থাৎ কমিউনিকেট করতে পারবে। যদি এরা কম্প্যাটিবল না হতো তখন দেখা যেত যে যখন ভার্সনটা আপগ্রেড হচ্ছে তখন ব্লুটুথ 5 ইউজ করা একটা ডিভাইস ব্লুটুথ 4 ইউজ করা একটা ডিভাইসের সাথে কমিউনিকেট করতে পারতো না। এমন কিন্তু হয় না, ব্লুটুথ 4 ইউজ করা একটা ডিভাইসের সাথেও কিন্তু ব্লুটুথ 5 ইউজ করা একটা ডিভাইস ইজিলি কম্প্যাটিবল হতে পারে। আমরা এখন যে ব্লুটুথ টেকনোলজি গুলো ইউজ করি তাদের মধ্যে সবচেয়ে ওয়াইড স্প্রেড হচ্ছে ব্লুটুথ 4। ব্লুটুথ 5টা তুলনামূলক রিসেন্ট, আর ব্লুটুথ 6টা সবচেয়ে রিসেন্ট। একটা ব্লুটুথ ডিভাইস আরেকটা ব্লুটুথ ডিভাইসের সাথে কানেক্ট করা, এই জিনিসটাকে বলা হয় পেয়ারিং। ব্লুটুথ আর্কিটেকচারের বেসিক ইউনিট হচ্ছে একটা পিকোনেট। পিকোনেটে কি থাকে? পিকোনেটে একটা কন্ট্রোলার, আর সেই কন্ট্রোলারের আন্ডারে সর্বোচ্চ 7টা ওয়ার্কার থাকে। আমরা এখানে কন্ট্রোলার আর ওয়ার্কার না বলে মাস্টার অথবা স্লেভও বলতে পারি। একটা পিকোনেট কতটুকু দূরত্ব পর্যন্ত ফর্ম হতে পারে? 10 মিটার দূরত্ব 10 মিটার। পর্যন্ত। দুইটা পিকোনেটকে যদি আমরা একসাথে কানেক্ট করি তাহলে সেটাকে বলা হয় একটা পেয়ারনেট। একটা ওয়ার্কার চাইলে অন্য আরেকটা পিকোনেটে কন্ট্রোলার হতে পারে, আবার একটা ওয়ার্কার একই সাথে দুইটা পিকোনেটের অংশ হতে পারে। এই ধরনের ওয়ার্কারকে বলা হয় ব্রিজ ওয়ার্কার। যে কোনো ওয়ার্কার নোড সে কার পারমিশন অনুযায়ী কাজ করবে? কন্ট্রোলারের পারমিশন অনুযায়ী কাজ করবে। তাহলে কন্ট্রোলার ঠিক করবে যে কখন কোন ফ্রিকোয়েন্সি ইউজ হবে, কন্ট্রোলার বলে দিবে যে ক্লক সিকোয়েন্সটা কেমন হবে, পেজটা কেমন হবে, এই সবকিছু ঠিক করে দিবে মাস্টার অথবা কন্ট্রোলার। কে মাস্টার হবে কে কন্ট্রোলার হবে এটা ডিপেন্ড করে কিসের উপরে? কে আগে কমিউনিকেশনটা। কমিউনিকেট করছে। এক্স্যাক্টলি, কমিউনিকেশনটা যে ইনিশিয়েট করবে সেই সাধারণত কি হয়? সেই মাস্টার বা কন্ট্রোলার হয়। তাহলে মাস্টার আর কন্ট্রোলারের পারমিশন ছাড়া ওয়ার্কার নিজে থেকে কি করতে পারবে না? ওয়ার্কার নিজে থেকে মাস্টারের কাছে কিছু পাঠাতে পারবে না বা অন্য ওয়ার্কারদের কাছেও কিছু পাঠাতে পারবে না। ওয়ার্কারকে কমিউনিকেট করার জন্য কিসের দরকার হবে? মাস্টার বা কন্ট্রোলারের পারমিশনের দরকার হবে। তো এখন
7টা পর্যন্ত অ্যাক্টিভ ওয়ার্কার থাকে একটা পিকোনেটে। এখন সবাই তো অ্যাক্টিভ ওয়ার্কার থাকবে না, কিছু অ্যাক্টিভ ওয়ার্কার ছাড়াও আরো কিছু পার্ক নোড থাকতে পারে। এই পার্ক নোড গুলা কি? এই পার্ক নোড গুলা হচ্ছে যেই ডিভাইস গুলো এখন লো পাওয়ার আছে, সেগুলা হচ্ছে পার্কড নোড। পার্ক থাকা অবস্থায় সেই নোড কি করতে পারবে? কিছুই করতে পারবে না। এটা কিছু করতে সেই পারবে না। শুধুমাত্র একটা কাজ করতে পারবে। সেটা কি করে? সেটা হচ্ছে কখন কন্ট্রোলারের কাছ থেকে জেগে ওঠার সিগন্যাল আসে বা বিকন সিগন্যালটা আসে, তার জন্য ও ওয়েট করতে পারবে। এই একটা কাজ ছাড়া ওর আর কোনো কি নাই, আর কোনো কাজ নাই। ওর একটাই কাজ, ও হচ্ছে বিকন সিগন্যালের জন্য ওয়েট করবে। বিকন সিগন্যাল যখন আসবে বা অ্যাক্টিভেশন সিগন্যাল যখন আসবে কন্ট্রোলারের কাছ থেকে, তখন ও পার্ক স্টেট থেকে আবার অ্যাক্টিভ স্টেটে যাবে। তো এইরকম পার্ক স্টেটে সর্বোচ্চ কয়টা ডিভাইস থাকতে পারে একটা নেটে? 250। 255টা থাকতে পারে। আর এই সময় তাদের ব্যাটারি কনজাম্পশনটা কম থাকবে। প্রোটোকল স্ট্যাকটা একটু বলে যাই। সবচেয়ে নিচে আছে রেডিও লেয়ার, সেটা হচ্ছে কি কোন ফ্রিকোয়েন্সি ইউজ হবে, কেমন ফ্রিকোয়েন্সি হোপিং ইউজ করা হবে, মডুলেশন স্কিম, ট্রান্সমিট পাওয়ার, এগুলো নিয়ে কাজ করবে। বেসব্যান্ড কাজ করবে তোমার কানেকশন এস্টাবলিশমেন্ট নিয়ে, প্যাকেট ফরম্যাট নিয়ে, টাইমিং নিয়ে, পাওয়ার কন্ট্রোল নিয়ে। তারপরে লিঙ্ক ম্যানেজার প্রোটোকল কাজ করবে লিঙ্ক, অনগোয়িং একটা লিঙ্ক কিভাবে ম্যানেজ করতে হয় সেটা নিয়ে, সিকিউরিটি অ্যাসপেক্ট গুলা দেখবে। তারপরে তোমার প্যাকেটের সাইজ গুলা দেখবে। এখানে তোমরা দেখবে যে একটা প্রোটোকলের সাথে আরেকটা প্রোটোকলের কিছু কিছু কাজ কমন থাকছে, অর্থাৎ তাদেরকে একজন আরেকজনের সাথে কম্বিনেশন করে সমন্বয় করে কাজটা করতে হয়। তারপরে আসে লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল এন্ড অ্যাডাপ্টেশন প্রোটোকল। এটা হচ্ছে কি আপার লেয়ারের সাথে নিচের লেয়ারের সংযোগ স্থাপন করবে। তারপরে আসে সার্ভিস ডিসকভারি প্রোটোকল। এটা হচ্ছে তোমাকে ব্লুটুথ সার্ভিস কি কি অ্যাভেলেবল আছে আর কি কি ডিভাইস এই রেঞ্জের মধ্যে আছে সেটাকে খুঁজে বের করতে হেল্প করে। আরএফ কম হচ্ছে কি, এটা একটা কেবল রিপ্লেসমেন্ট প্রোটোকল, যার কারণে তুমি বুঝতে পারো না যে তোমার কমিউনিকেশনটা কি কেবল দিয়ে হচ্ছে নাকি ব্লুটুথ দিয়ে হচ্ছে নাকি হচ্ছে। এটা একটা ভার্চুয়াল সিরিয়াল পোর্টকে ইমুলেট করে। তারপর একদম উপরে আছে অ্যাপ্লিকেশন লেয়ার। এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন স্পেসিফিক। কোন অ্যাপ্লিকেশনের আমি কাজ করব সেই অ্যাপ্লিকেশনের প্রোফাইলের মধ্যে শুধুমাত্র ওই নিয়মাবলীগুলো থাকবে। যেমন হেডসেট প্রোফাইলের মধ্যে শুধুমাত্র হেডসেট কাজ করার জন্য কি কি প্রোটোকল দরকার ওগুলাই থাকবে। মাইকের ভিতরে থাকবে মাইকের গুলা। ফ্রেম স্ট্রাকচারটা তোমরা দেখে নিবে অ্যান্ড্রু বই থেকে। আলট্রা ওয়াইড ব্যান্ডটা কি? আলট্রা ওয়াইড ব্যান্ডের ডেটা রেট হচ্ছে অনেক বেশি। এটা 1 Gbps পর্যন্ত ডেটা রেট দিতে পারে। এটার ডিস্টেন্সটা কত? এটার ডিস্টেন্সটা হচ্ছে 2 থেকে 50 মিটার পর্যন্ত এটার সিগন্যাল ওয়াল পেনেট্রেট করে যেতে পারে। তারপর এটার আরেকটা ফিচার কি, এটা হচ্ছে অনেকগুলো ফ্রিকোয়েন্সি একসাথে ইউজ করে যাতে কিনা পাওয়ার কম কনজিউম হয় সেম দূরত্বে যেতে। তারপরে আসে জিগবি। জিগবিটা আসে এই IEEE 802.15.4 স্ট্যান্ডার্ডের আন্ডারে। এটা হোম অটোমেশন বা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন শর্ট রেঞ্জের জন্য ইউজ করা হয় লো পাওয়ারে। এখানে 3টা ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইউজ করা হয়। 3টা ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মধ্যে কোনটা তুমি ইউজ করছো তার উপরে ডিপেন্ড করে তোমার ডেটা রেট 20 kbps থেকে 250 kbps হতে পারে। তাহলে এটা একটা জিনিস খেয়াল করো, জিগবির কিন্তু ডেটা রেট বেশ কম। কেন ডেটা রেট কম? কারণ এটা দিয়ে আমরা শর্ট কমান্ড পাঠাবো। শর্ট কমান্ড পাঠানোর জন্য আমাদের খুব বেশি হাই ডেটা রেটের কোনো দরকার নাই। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? যদি কারো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি এখানে ক্লাসটা শেষ করে দিচ্ছি। সবাই কুইজটা অ্যাপিয়ার করো।